আবারও হায়দ্রাবাদের সেই 300 করতে যাওয়ার প্রচেষ্টা, আবারও সেই টপ 4 ব্যাটারের উইকেট জলদি চলে যাওয়া, আবারও বলতে গেলে ওই 300 প্লাস তো করা দূরের কথা, মানে তারা 200 প্লাস বা আর কি বলতে গেলে একটা ফাইটিং স্কোরও তুলতে পারলো না শেষমেশ। তো হায়দ্রাবাদ আর দিল্লির মধ্যেকার ম্যাচটায় টস জিতেছিল, ওই জায়গায় হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স জিতে তিনি ওই জায়গায় প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু হায়দ্রাবাদের শুরুটা একেবারেই আর কি প্রত্যাশিত হলো না। প্রথম ওভারেই তারা অভিষেক শর্মার উইকেটটা হারিয়ে ফেলে। তো ট্রাভিসের প্রথম ওভারে দুটো বাউন্ডারি পেয়ে যাওয়ার পর ওই ফিফথ ডেলিভারিটা ওরকম একটা রিস্কি সিঙ্গেল নেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল বলে, কিন্তু ওই জায়গায় অভিষেক শর্মা তার দেখছিলাম যে নন স্ট্রাইকিং এন্ড থেকে বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে ওই ট্রাভিসের কলই শেষ ম্যাচ তাকে আর কি বেরোতে বাধ্য হতে হলো, যার ফলে তিনি রান আউটের শিকার হয়ে মাত্র 1 রান করে আর কি প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর আর কি বলতে গেলে হায়দ্রাবাদের মানে ব্যাটিং ইনিংসটা জাস্ট একেবারে বলতে গেলে মানে নড়ে গেল ওই মিচেল স্টার্কের জন্য। তো মিচেল স্টার্ক এরপর আর কি তার করা আর কি দ্বিতীয় ওভারে ওই জায়গায় তুলে নিলেন ওই ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা। তো ঈশান কিষান মাত্র 2 রান করে আউট হয়ে গেলেন, মানে প্রথম ম্যাচে সেঞ্চুরি পরপর 2 ম্যাচে তিনি আবার ব্যর্থ হলেন। তো তারপর ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডির উইকেটটাও চলে যায়। তো নীতিশ কুমার রেড্ডিকে বলতে হবে খুবই পুয়ার একটা শট তিনি ওই জায়গায় খেলেছেন, মানে দরকারই ছিল না, একটু তো আর কি মানে সেট হওয়ার জন্য একটু সময় নিতে পারতেন। সেকেন্ড বলে ওই রকম মিচেল স্টার্কের মতো ওরকম একজন আর কি মানে টপ ফর্মে থাকা বোলারকে ওরকম মানে চালিয়ে বড় শট খেলতে গেলেন মিড উইকেট দিয়ে, একেবারেই টাইমিং হলো না, যার ফলে তিনিও সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলেন। এরপর ট্রাভিস হেড একটু চেষ্টা করছিলেন, তিনি বাউন্ডারি মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ওই মানে চালিয়ে খেলার চেষ্টা করছিলেন, কিন্তু মিচেল স্টার্ক ওই পাওয়ার প্লের একদম মানে লাস্টের আগের ওভারটায় বল করতে আসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস ট্রাভিসেটের উইকেটটা। তো খুবই সূক্ষ্ম একটা ডিসমিসাল ছিল, একেবারে সফট ডিসমিসালে ওই জায়গায় ট্রাভিসেটকে একটা স্লোয়ার বাউন্সারে পরাস্ত করেছেন। তো 22 রান করে ট্রাভিসেটও যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ওই জায়গায় তখন ওই মানে হায়দ্রাবাদের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 37। ওখান থেকেই তারা অনেকটা আর কি বলতে গেলে ব্যাকফুটে চলে গেল। এরপর হায়দ্রাবাদের ইনিংসের হালটা ধরলো ওই অনিকেত ভার্মা আর 6 নামা হেনরিক ক্লাসেন। তো আমি বলবো হায়দ্রাবাদের এই ইনিংসটা কিন্তু মানে দিন শেষে যে 163টা পৌঁছেছে এটাও আর কি নাও হতে পারতো যদি ওই জায়গায় 50 রানের মাথায় অনিকেত ভার্মার খুব ক্যাচের একটা ইজি চান্স ওই জায়গায় ফেলে দিয়েছিলেন অভিষেক পোরেল। ওই ক্যাচটা ধরে ফেলতে পারলে হায়দ্রাবাদ ইউ নেভার নো 100 রানও করতে পারতো কিনা ডাউট রয়েছে। তো যাই হোক এই দুজন ওই আর কি ব্যাটিং বিপর্যয় সামলে ওই ফিফথ উইকেটে একটা পার্টনারশিপ গড়ে তোলেন 77 রানের। তো এই দুজনের হাত ধরে কিন্তু ওই প্রথম পাওয়ার প্লেতে মানে 4টা উইকেট পড়ে যাওয়ার পরও হায়দ্রাবাদ 58 রান তুলে ফেলে। মানে যতই ওই জায়গায় উইকেটের পতন হতে থাকুক না কেন এই ক্লাসেন আর ওই অনিকেত ভার্মা কিন্তু তারা ওই মানে একেবারে চালিয়ে খেলে যাচ্ছিলেন, মানে পার্টিকুলারলি বলতে হবে ওই দিল্লির স্পিনারদেরকে, পার্টিকুলারলি আকসার প্যাটেলকে। আকসার প্যাটেল এদিন খুবই এক্সপেন্সিভ ছিলেন। তো ওই জায়গায় তারপরে বলবো 10 ওভারের মধ্যেই ওরা কিন্তু 100 রানের গন্ডি টপকেও গেছিল। এরপর 11 নম্বর ওভারের ওই একদম লাস্ট ডেলিভারিতে হেনরিক ক্লাসেনের উইকেটটা ওই জায়গায় চলে যায়। তো হেনরিক ক্লাসেন যখন আউট হয়ে গেলেন ওই 32 রান করে তখন হায়দ্রাবাদের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 114। কিন্তু তারপরে আমি বলবো এই জায়গা থেকে খুব ভালো একটা রিকভারি করেছিল ওই আর কি অনিকেত ভার্মা আর হেনরিক ক্লাসেনের এই পার্টনারশিপটা। কিন্তু তারপরে আর একটা আর কি বড় কোনো পার্টনারশিপ গড়ে উঠলো না। অনিকেত ভার্মা তার মতো করে চেষ্টা করছিলেন, তিনি ওই জায়গায় বলতে গেলে একটা বিস্ফোরক নক খেলেছেন 74 রানে, তার জন্যই মূলত বলতে গেলে হায়দ্রাবাদের স্কোরটা এই 150 মানে পেরিয়েছে। তো এরপর আর কি পরের দিকে অভিনব মনোহর কিংবা ওই প্যাট কামিন্স তারাও সেভাবে আর কি সাপোর্ট দিতে পারলেন না অনিকেত ভার্মাকে। আমি ওই জায়গা থেকেই বলছি যে আরেকটা যদি অন্তত 40 বা 50+ রানের একটা বড় পার্টনারশিপ হতো হায়দ্রাবাদ কিন্তু তাদের ওই এক্সপেক্টেড যে স্কোর ওই 200+ সেটা কিন্তু তারা পেয়ে যেতেই পারতো। তো ওই জায়গায় তারপর ওয়ান মুল্ডারকে আর কি নামিয়েছিল হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব, কিন্তু ওই আর কি মানে স্ট্র্যাটেজিটাও ঠিক মতো কাজে আসেনি, তিনিও মাত্র 9 রান করেছেন। হ্যাঁ তবে ওই অনিকেত ভার্মার সাথে একটা 25 রানের মতো পার্টনারশিপ গড়েছেন ওই 8th উইকেটে, ওটার জন্যই মূলত ওই 150 রানের গন্ডিটা টপকেছে। তো যাই হোক সবশেষে আর কি অনিকেত ভার্মাও যখন আর কি আউট হয়ে গেলেন তার উইকেটটা ওই জায়গায় যখন মানে কুলদীপ তুলে নিলেন, তো তারপরে আর কি বলতে গেলে হায়দ্রাবাদ যে একটু আর কি ওই 180+ উঠবে তখন মনে হচ্ছিল, সেটাও আর কি ওই জায়গায় স্বপ্নটা পুরোপুরি শেষ হয়ে গেল। তো যার ফলে তাদের ইনিংসের 8 বল বাকি থাকতে হায়দ্রাবাদ ওই জায়গায় অল আউট হয়ে গেল মাত্র 163 রানে। তো এই রান চেস করতে নেমে দিল্লির শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। তাদের দুই ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক আর ফাফ ডু প্লেসি একেবারে ফ্লাইং মেজাজে স্টার্ট করেছিলেন ওই জায়গায়। প্রথম পাওয়ার প্লেতে তারা 52টা রান তুলে ফেলে, মানে তারপরেও আমি বলবো হায়দ্রাবাদ প্রথম পাওয়ার প্লেতে 4টা উইকেট খোয়ানোর পরও কিন্তু দিল্লির থেকে তারা বেশি রান তুলেছিল। তো ওই জায়গায় যাই হোক জেক ফ্রেজার ম্যাকগার্ক আর এই ফাফ ডু প্লেসি তারা ক্যালকুলেটিভ ব্যাটিং করছিলেন, খুব আর কি চমৎকার ব্যাটিং করছিলেন, একবারে বোলারদেরকে বেছে বেছেই তারা টার্গেট করছিলেন। কিন্তু ওই জায়গায় ওই নবম ওভারে যখন বল করতে এলেন ওই মানে জিসান আনসারি যার কি এদিন আইপিএল ডেবিউ হলো, তো ওই জায়গায় তিনি তুলে নেন ওই প্রথমে ফাফ ডু প্লেসির উইকেটটা একদম ফার্স্ট ডেলিভারিতেই। তার আগে ডু প্লেসি 50 রানের একটা খুব ভালো ইনিংস খেলে গেছেন। আর এখানে একটা কথা বলতে হবে ওই মানে ইনিংসের একদম শুরুর দিকে ওই জেক ফ্রেজারের ম্যাকগার্গে দুইটা আর কি খুব ইজি ক্যাচের চান্স ওই জায়গায় ফেলে দিয়েছিল হায়দ্রাবাদের ফিল্ডাররা। একটা আর কি প্যাট কামিন্স স্বয়ং নিজে, আরেকটা তারপরেই ওই প্যাট কামিন্সের বলেই মানে যে একটা আর কি ক্যাচের চান্স ওই জায়গায় হায়দ্রাবাদের এক ফিল্ডার ফেলে দিয়েছিলেন। ওই দুটো ক্যাচের মধ্যে একটা চান্স যদি গ্র্যাব করতে পারতো হায়দ্রাবাদ, ম্যাচের রংটা কিছুটা হলেও বদলাতে পারতো বা ম্যাচটা হয়তো বা আরেকটু ক্লোজ হলেও হতে পারতো। তো এই জায়গায় আর কি প্রথমে ফাফ ডু প্লেসির উইকেটটা চলে যায় ওই 10ম ওভারের প্রথম বলে। এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আর কি চলে যায় ওই আরেক মানে সেট ব্যাটার তাদের ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্গের উইকেটটা, তিনি ওই জায়গায় 38 রানের একটা খুব ভালো ইনিংস খেলে দিয়ে গেছেন। তো
তো 96-তে 2 হয়ে যাওয়ার পর এরপর ওই KL রাহুল ক্রিজে আসেন। KL রাহুল কিন্তু দেখলাম মোহাম্মদ শামিকে একটা ওভারে একটা বড় ছক্কা একটা 4 মেরে বেশ আর কি ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিলেন, কিন্তু ওই জিসান আনসারি তার ঠিক আর কি পরের ওভারে বল করতে এসেই তিনি KL রাহুলের উইকেটটা তুলে নেন। একেবারে বলতে হবে মানে অ্যারাউন্ড দ্য মানে লেগ তাকে ওই জায়গায় একটা পুরোপুরি বোকা বানিয়ে বোল্ড করেছেন। তো KL রাহুল ওই জায়গায় 15টা রান করে গেছেন। তো এরপর আর কি মানে ক্রিজে আসেন ত্রিস্টান স্টাবস। তো অভিষেক পোরেল আর ত্রিস্টান স্টাবসের মধ্যে এরপর যে 4th উইকেটে 51 রানের পার্টনারশিপটা গড়ে ওঠে, এটার উপর ভর করেই বলতে গেলে দিল্লি ম্যাচ জয়টা পুরোপুরি নিশ্চিত করে ফেলে। তো এই জায়গায় অভিষেক পোরেল 34 রানের একটা অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছেন। ত্রিস্টান স্টাবসও তাকে বেশ ভালো মতো সাপোর্ট দিয়েছেন ওই জায়গায়। তো এদের দুজনের হাত ধরে মাত্র 16 ওভারের মধ্যে 24টা বল হাতে রেখে দিল্লি এই রানটা খুব সহজেই চেস করে ফেললো, যার ফলে তাদের নেট রান রেটে কিন্তু অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়লো বলাই চলে। তাহলে এইবার প্রশ্ন আসতে পারে এই দিল্লি আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই হায়দ্রাবাদের টপ 4 ব্যাটার বা পার্টিকুলারলি বলতে গেলে টপ 3, এদের থেকে তো বড় কোনো রান এলো না। আর আমি তো এর আগেও সেই বহুবার বলেছি হায়দ্রাবাদের এই ব্যাটিং ইনিংসটা পুরোটাই আর কি ডিপেন্ড করে এই টপ 3 বা টপ 4 ব্যাটারের উপর। এরা যদি মানে এদের মধ্যে থেকে এক বা দুইজন বড় স্কোর যদি করতে না পারে তাহলে হায়দ্রাবাদ কিন্তু সেদিন ধরা খেয়ে যায়। সেদিন কিন্তু হায়দ্রাবাদের আর কি এক্সপেক্টেড আর কি তারা যে রানটা চায় সেটা ওই জায়গায় পায় না। তো এদিনও তাই হলো। তো ডেফিনেটলি টপ 4 বা টপ 3 ব্যাটারের থেকে বড় রান না আসাটা ডেফিনেটলি এই ম্যাচের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই যে আমি বললাম দিল্লির ইনিংসে ওই মানে জেক ফ্রেজার ম্যাকগার্গের আর কি ইনিংসের শুরুর দিকেই যে তিনি 2টা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন, ওই 2টা আর কি গ্র্যাব করতে না পারা, ওই 2টা ক্যাচের মধ্যে একটা ক্যাচও যদি গ্র্যাব করতে পারতো হায়দ্রাবাদের ফিল্ডাররা তাহলে ডেফিনেটলি কিন্তু ম্যাচটা আরও ক্লোজ হতে পারতো। ইভেন ইউ নেভার নো, হয়তো বা হায়দ্রাবাদ জিতে গেলেও যেতে পারতো। তো ওইটাও একটা ডেফিনেটলি মানে ওই জেক ফ্রেজার ম্যাকগার্গের 2টা ক্যাচ মিস টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন ওই দিল্লির আর কি ওপেনিং পার্টনারশিপটা ওই জেক ফ্রেজার ম্যাকগার্গ আর ওই ফাফ ডু প্লেসির মধ্যে ঝোড়ো 81 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই তো বলতে গেলে দিল্লির ওই রান চেসটা অনেকটা ইজি করে দেয়। এটাই তো বলতে গেলে তাদের ইনিংসের শুরুতে ওই পজিটিভ টোনটা পুরোপুরি সেট করে দেয়। এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই হায়দ্রাবাদের ইনিংসের ওই শুরুতে ব্যাটিং বিপর্যয়। ওই যে তারা একদম প্রথম পাওয়ার প্লের মধ্যেই 4টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি। আর এই 4টার মধ্যে 3টা উইকেটই তুলেছেন ওই মিচেল স্টার্ক, আর যিনি কিনা আর কি ইনিংস শেষ করেছেন 5 উইকেট নিয়ে। আইপিএলের ক্যারিয়ারে তিনি প্রথমবার 5 উইকেট শিকার করলেন। তো ডেফিনেটলি মানে এই আর কি মিচেল স্টার্কের ওই প্রথম পাওয়ার প্লেতে অনবদ্য বোলিং আর কি হায়দ্রাবাদের যে আর কি ব্যাটিং লাইন আপের যে যারা মূল স্তম্ভ তাদের উইকেটটা ওই জায়গায় শুরুতেই তুলে নেওয়াটা আমার কাছে এই দিল্লি আর হায়দ্রাবাদ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে? যদি না হন তাহলে আপনার টার্নিং পয়েন্ট এই ম্যাচে কোনটা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।